ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি জয়ের লড়াই এবার তিন দেশে, যার চূড়ান্ত গন্তব্য নিউ ইয়র্কে। বিশ্বমঞ্চের এই মহা উন্মাদনার প্রতিটি মুহূর্তের রোমাঞ্চ ও ম্যাচের খবরাখবর আপনাদের কাছে পৌঁছে দিতে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন রোড টু নিউ ইয়র্ক। বিশ্বকাপ জুড়ে হতে যাওয়া এই আয়োজনের অংশ হিসেবে থাকছি আমি সঞ্জনা আইভি। শুরুতেই ম্যাচের খবরাখবর জানিয়ে দিতে চাই। পিছিয়ে পড়েও 2-1 গোলের দারুণ এক জয়ে রাউন্ড অফ 16 নিশ্চিত করেছে ইংল্যান্ড। হ্যারি কেইনের জোড়া গোলে DR কঙ্গোকে হারিয়েছে থ্রি লায়ন্সরা। এদিকে চলতি বিশ্বকাপে অবিশ্বাস্য এক রূপকথার জন্ম দিল বেলজিয়াম। প্রায় নিশ্চিত বিদায়ের মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে সেনেগালকে 3-2 ব্যবধানে হারিয়ে শেষ 16 টিকিট কেটেছে রেড ডেভিলরা। অপর ম্যাচে শেষ 16 যাবার লড়াইয়ে বসনিয়াকে 2-0 গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র। ফলোরিন বালুগানের পর টিলম্যানের দুর্দান্ত ফ্রি কিকে নকআউটের টিকিট কাটল আয়োজক দেশটি। বাংলাদেশের প্রথম 5G AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। বাংলাদেশের প্রথম 5G AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ Korean super spicy flavor Mr. Noodles. Bro, what a chal. গত রাত থেকে আজ সকাল পর্যন্ত 3টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে নকআউট পর্বে, এবং এই 3 ম্যাচ নিয়েই বিস্তারিত আলোচনা করতে এই পর্যায়ে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী এবং স্পেশাল করেসপন্ডেন্ট হাসনুর রহমান। এবারের বিশ্বকাপে তো হাঁটতে হাঁটতে ঘুরে দাঁড়িয়ে জেতার রেকর্ডই হচ্ছে বারবার। রাতের ম্যাচে অতিরিক্ত সময়ের গোলেই জয় পেয়েছে বেলজিয়াম। কেমন দেখেছেন ম্যাচটি? ম্যাচটি কিন্তু দুর্দান্ত ছিল, একদম উপভোগ্য একটা ম্যাচ। তবে আমার কাছে মনে হচ্ছে সেনেগাল আনলাকি ছিল। সেনেগাল যেভাবে ডমিনেট করেছে নির্ধারিত সময়ের খেলাতে, তাদের জয় পাওয়াটা উচিত ছিল, এবং তারা 2-0 গোলে লিড নিয়েছিল, কিন্তু সেটাও একটা খুব বড় বিষয়। গতকালকে আমি ম্যাচের প্রেডিকশনে বলেছিলাম যে সেনেগাল কোনোভাবেই বেলজিয়ামকে সহজে ম্যাচটা ছেড়ে দেবে না, এবং সেনেগাল জিতলেও আমি অবাক হব না। তেমনটাই হয়েছে। আমার মনে হচ্ছে সেনেগাল নিজেদের ভুলেই হেরেছে। তারা যদি 2 গোল লিড নেবার পর তারা সেই বেশি একটু ডিফেন্সিভ মাইন্ডে চলে গেছে, তারা যদি তাদের স্বাভাবিক খেলাটা খেলতো, আমার মনে হয় তারা আরও গোল পেতে পারতো। এছাড়াও কিছু টেকনিক্যাল এররও ছিল, সেগুলো নিয়ে আলোচনা করব। তবে সবার আগে একটু দেখাতে চাই ম্যাচের স্ট্যাটিস্টিক্সটা কেমন ছিল, কোন দলের বল পজিশন কেমন ছিল, কি ছিল, সেই জিনিসগুলো একটু দেখাতে চাই। আমরা যদি বল পজিশনটা দেখি, বল পজিশনে আসলে আইডিয়া পাওয়া যায় যে কোন দলের ডমিনেন্স কেমন ছিল। 52% বেলজিয়াম এবং 48% বল পজিশন ছিল সেনেগালের মধ্যে। দেখতেই পাচ্ছেন খুব ক্লোজ ব্যাটেল ছিল। টোটাল শট দু দলে নিয়েছে 19টা করে। পাসিংয়ের ব্যবধানটাও খুব বেশি না, 701টা পাস নিয়েছে বেলজিয়াম এবং 639টা পাস নিয়েছে সেনেগাল। ট্যাকেলসও দুই দলের সমান 12টা করে। আমি যেটা বলছিলাম যে আসলে আমার কাছে মনে হচ্ছে যে আনলাকি ছিল সেনেগাল। ম্যাচটা খুব দারুণ হয়েছে, তবে বেলজিয়ামকেও ক্রেডিট দিতে হবে। তারা শেষ মুহূর্তে অল্প সময়ের ব্যবধানে 2টি গোল করে যেভাবে ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে। বেলজিয়াম এবং সেনেগালের এই ম্যাচে আসলে কোন প্লেয়ারের পারফরমেন্স আপনার কাছে ভালো লেগেছে? সেই সাথে এই ম্যাচে কিন্তু VAR নিয়ে একটা বিতর্ক হয়েছিল, সেই সম্পর্কে যদি একটু জানতে চাই আপনার কাছে। আমার কাছে মনে হয় ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্টস যেটা বলা হয় সেটাই হয়েছে। টিলেম্যান্স বেলজিয়ামের যে ক্যাপ্টেন, তিনি আসলে দুর্দান্ত পারফরমেন্স করেছেন। আমরা যদি একটু দেখাতে চাই টিলেম্যান্সের পারফরমেন্সটা কেমন ছিল। তিনি নিজে গোল করেছেন দারুণভাবে, 2টি গোল করেছেন, এবং দলকে শেষ মুহূর্তে যেই ভালো পারফরমেন্সটা করার দরকার ছিল সেটি লিড দিয়ে করেছেন। যেমনটা বলছিলাম, তিনি 2টি গোল করেছেন, টোটাল শট নিয়েছেন 4টি, তার মধ্যে অন টার্গেটে 2টি ছিল, 2টি গোল হয়েছে। টোটাল টাচেস নিয়েছেন 87টি, এবং টোটাল বল ক্যারি করেছেন 189.9 মিটার। তো সব কিছু মিলে দুর্দান্ত পারফরমেন্স ছিল টিলেম্যান্সের। তবে যেই বিষয়টি আলোচ্য বিষয় যে VAR নিয়ে একটা বিতর্ক ছিল, একটা ছবি দেখাতে চাই। যেই ছবিটা আসলে VARটা এমন সময় এসেছে যখন নিশ্চিত বলটা মনে হচ্ছিল যে আসলে খেলাটা মনে হচ্ছিল যে টাইব্রেকারের দিকে গড়াচ্ছে, সেই সময় একদম অতিরিক্ত সময়ের ইনজুরি টাইমে এই ডিসিশনটা আসে। এখানে যদি দেখতে পারেন যে সেনেগালের একজন ফুটবলার চার্জ করতে গিয়েছিলেন, এটা টিলেম্যান্সকেই খুব সম্ভবত চার্জটা তিনি করেছিলেন। টিলেম্যান্স কিন্তু পিছন থেকে এসেছিল, তিনি সামনে ছিলেন। এই জায়গাটা থেকে আসলে তিনি বলটা ক্লিয়ার করার জন্যই কিক করেছিলেন। এমন নয় যে
ডিফেন্ডারটা বিহাইন্ড দ্য ব্যাক এসেছিলেন। আমার কাছে মনে হয় যে এই বিষয়টা এমন হয়েছে যে আপনি যদি ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়রের যে গোলটা হয়েছিল যে তিনি পিছন থেকে এসে সামনে নিয়েছেন, এখানে কেউই কাউকে ট্যাকেল করেনি। আমার মনে হয় 50-50 কল ছিল। এটা রেফারি যতবার দেখেছেন, যারা ম্যাচটা দেখেছেন, তিনি একাধিকবার দেখেছেন, তিনি নিজেও কিন্তু হয়তো শিওর ছিল না। শুরুতেই তিনি ক্লিয়ার করেছিলেন, শুরুতেই তিনি সেটা কিন্তু পেনাল্টি দেয়নি, পরবর্তীতে ভিআর তাকে ইনসিস্ট করেছে। তো আমার কাছে মনে হয় যে রেফারি তার সিদ্ধান্তে যদি স্টিক থাকতো সেটাও ভুল হতো না, আসলে দিয়েছে সেটাও যে ভুল সেটাও বলার সুযোগ নেই। 50-50 কল ছিল, সব কিছু মিলে আসলে সেনেগাল আনলাকি ছিল বলতে হবে। আরেকটা ছবি আছে, আমি সেটা একটু দেখাতে চাই। এই ছবিটা আমি এই জন্যই দেখাতে চাই যে আমি যেটা শুরুতে বলছিলাম, সেনেগাল নিজের ভুলেই হেরেছে। তারা 2 গোলের লিড নেবার পর যেভাবে একটু ডিফেন্সিভ হতে গিয়েছে, সেখানেই তারা আসলে ম্যাচের টেম্পোটা থেকে আউট হয়ে গেছে। এইখানে একটা ছবিটা দেখুন, এই হেডটা থেকে আসলে দ্বিতীয় গোলটা হয়েছিল। এটা রিপ্লে থেকে নেয়, স্কোরটা 2-2 দেখাচ্ছে অলরেডি, কেউ ভুল হবেন না। এই জায়গাটাতেই সেনেগালের যে গোলকিপার তিনি টিলেমান্স যে গোলটা করেছিলেন সেটা তিনি অল্পের জন্য তিনি ক্লিয়ার করতে পারেন। এটা ফুটবলের ভাষা হয় ফিস্ট বলা হয়। তিনি ফিস্ট করতে গিয়েছিলেন, অর্থাৎ পাঞ্চ করে বলটা তিনি ক্লিয়ার অলমোস্ট করেই ফেলেছিলেন। তার জাম্পের টাইমিংটা কিছুটা লেট হয়েছে। তো আমার মনে হয় এটা একটা ইজি সহজ সুযোগ ছিল। দুজন ডিফেন্ডারও তাকে মার্ক করছিল। গোলকিপার যদি বলটা ক্লিয়ার করে ফেলতেন তাহলে কিন্তু বেলজিয়াম সময়ও ফিরত না এবং নির্ধারিত সময়ের মধ্যেই সেনেগাল ম্যাচটা জিতে যেতে পারত। তো যাই হোক, আসলে ভাগ্য তাদের পক্ষে সহায় ছিল না। তারা ভালো পারফরমেন্স করেছে, ভালো লড়াই করেছে, কিন্তু শেষ মুহূর্তে তাদের কিছু সিদ্ধান্ত তাদের বিপক্ষে যাওয়ায় আসলে সেনেগালকে ছিটকে যেতে হচ্ছে। আনলাকি আসলে আমরা সেনেগালকে বলতেই পারি। এবার যদি একটু রাতের ম্যাচের দিকে যেতে চাই, ইংল্যান্ড এবং ডিআর কঙ্গোর ম্যাচে আসলে হট ফেভারিট থাকা ইংল্যান্ডকে কঠিন পরীক্ষাই দিতে হয়েছে কঙ্গোর কাছে। শেষ পর্যন্ত যদিও হ্যারিকেনের জোড়া গোলে জয় পেয়েছে ইংলিশরা, কিন্তু কঙ্গোর গোলরক্ষক এবং তাদের রক্ষণভাগ নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে। ইংল্যান্ড ভক্তদের একটা কিন্তু জনপ্রিয় স্লোগান আছে, ইটস কামিং হোম। তারা আসলে শিরোপাটা ঘরে নিয়ে যেতে চায়, যেহেতু তারা বলে যে ফুটবলের জন্ম ইংল্যান্ডে, এই জন্যই তারা বলে ইটস কামিং হোম। তারা আরেকটা ট্রফির অপেক্ষায় আছে দীর্ঘ বেশ কিছু বছর ধরে। তো আসলে কঙ্গোর বিপক্ষে ম্যাচ জয়ের পরে এই স্লোগানটা গ্যালারিতে দর্শকরা দিচ্ছিল, ইটস কামিং হোম। কিন্তু যেভাবে কঙ্গো খেলেছে, যেভাবে শেষ মুহূর্তে ইংল্যান্ড জয় পেয়েছে, এটা যদি না হতো ইটস গোয়িং হোম হয়ে যেতে পারতো। তো যাই হোক, আমরা একটু স্ট্যাটসটা দেখাই। ইংল্যান্ড ভালো খেলেছে, বিশেষ করে টমাস টুখল শেষ দিকে কিছু টেকনিক্যাল ভালো ডিসিশন পরিবর্তন এনেই কিন্তু তিনি সেটা করতে পেরেছেন। আমরা যদি দেখাই বল পজিশনে অবশ্যই ইংল্যান্ডের আধিপত্য ছিল। কঙ্গো তো আমরা জানি ডিফেন্সিভ মাইন্ডে খেলে, তারা পর্তুগালকে ওইভাবে পার্ক দ্য বাস ফর্মুলায় আটকেছিল। টোটাল শট ইংল্যান্ড নিয়েছে 16টি, 7টি নিয়েছে কঙ্গো। পাস ইংল্যান্ড নিয়েছে 517টি, 365টি কঙ্গো, ট্যাকেল 20টা এবং 11টা। তো সব কিছু মিলিয়ে যেভাবে ইংল্যান্ডের ডমিনেট করা উচিত ছিল তারা সেভাবেই করেছে। কেননা কঙ্গো কিন্তু আসলে ডমিনেট করার জন্য খেলেনি, তারা সার্ভাইভ করার জন্য খেলছিল। কোনোভাবেই তারা যদি অতিরিক্ত সময় বা ড্র করতে পারতো, সেটা পেনাল্টি শুট আউটে জেতার একটা চেষ্টা করতো। আমরা একটু দেখাতে চাই, হ্যারি কেন প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন, ইংল্যান্ড অধিনায়ক। তিনি বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোল স্কোরারও তিনি পেলের গোলটাও ছাপিয়ে গেছেন। যদিও তিনি আমার মনে হয় 5 থেকে 6টি গোল পেনাল্টি থেকেই হয়তো নিয়েছেন, সেই একটা অন্য বিষয়। তো যাই হোক, হ্যারি কেন এই ম্যাচে 2টি গোল করেছেন, টোটাল টাচেস নিয়েছেন 5টি, অন টার্গেট শট ছিল 3টি এবং টোটাল টাচেস 28টি এবং টোটাল ক্যারি 81.2 মিটার, অর্থাৎ তিনি অলমোস্ট আসলে বক্সেই ছিলেন। প্রপার নাম্বার 9 স্ট্রাইকার যেভাবে হয় সেভাবেই খেলেছেন। তবে হ্যারি কেন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে ঠিক আছে, কিন্তু আমার কাছে গেম চেঞ্জার মনে হচ্ছে অ্যান্টনি গর্ডনকে আসলে 61 মিনিটে বা 62 মিনিটের আগে সাবস্টিটিউট হিসেবে নামিয়েছেন কোচ টমাস টুকেল। রাশফোর্ডের জায়গায় তাকে নামানো হয়েছিল। রাশফোর্ড আসলে যেই রোলটায় তিনি উইঙ্গার রোলটায় আসলে ততটা ভালো খেলতে পারেন না, তিনি বক্স টু বক্স রোলেই ভালো খেলে থাকেন। সেই অ্যান্টনি গর্ডন অল্প সময় কিন্তু ইংল্যান্ডের ম্যাচটা ঘুরিয়ে দিয়েছে। তিনি 29 মিনিট খেলেছেন, এর মধ্যে 2টি অ্যাসিস্ট করেছেন, অন টার্গেট শট নিয়েছেন 1টি এবং টাচেস নিয়েছেন 34টি, পাস দিয়েছেন 20টি এবং পাস অ্যাকুরেসি ছিল কিন্তু 90%-এর মতো। তো হ্যারি কেনকে আসলে যতটা ক্রেডিট দেওয়া হচ্ছে অবশ্যই তিনি সেই ক্রেডিটের দাবিদার, তিনি ফিনিশিংটা করেছেন। তবে আমার কাছে মনে হয় যে ম্যাচের মোড়টা ইংল্যান্ডের পক্ষে নিয়ে যাওয়ার জন্য অ্যান্টনি গর্ডনের পারফরমেন্সটাও দুর্দান্ত ছিল, তাকে সুপার সাব তো বলাই যায়। শেষ মুহূর্তের গোলেই আসলে জয় পেয়েছে বেলজিয়াম এবং ইংল্যান্ড। তবে যদি সকালের ম্যাচ নিয়ে একটু আলোচনা করতে চাই আপনার সাথে, যে আয়োজক দেশগুলো কিন্তু এবার বিশ্বকাপে বাজিমাত করছে, যদিও আয়োজক দেশগুলোকে নিয়ে খুব একটা প্রত্যাশা রাখে না ভক্তরা, কিন্তু এর মাঝে কিন্তু কানাডা, মেক্সিকোর মতো যুক্তরাষ্ট্র রাউন্ড অফ 16-এ জায়গা পেয়েছে। এই ম্যাচটা কেমন দেখেছেন?
যুক্তরাষ্ট্র কিন্তু এই ম্যাচে ফেভারিটই ছিল। এই ম্যাচে আসলে বসনিয়ার কোনোভাবেই সুযোগ ছিল না। এটা সত্য যে যুক্তরাষ্ট্র এত ভালো পারফরমেন্স করবে সেটা আমি ব্যক্তিগতভাবেও প্রত্যাশা করিনি, আমার মনে হয় দর্শকরাও প্রত্যাশা করেনি। যুক্তরাষ্ট্র যদিও তাদের MLS লিগটা এখন অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, মেসি যাওয়ার পর থেকে, তো স্বাভাবিকভাবেই তাদের প্লেয়ার সাপ্লাই তাদের ভালো হবে, কিন্তু আমার মনে হয় ইউএসের পারফরমেন্সটা সারপ্রাইজিং ছিল। একটু দেখাতে চাই বসনিয়ার বিপক্ষে স্ট্যাটটা কেমন ছিল। তারা সব কিছুতে আসলে ডমিনেট করেছে। বল পজিশনে যদিও কিন্তু তারা কিছুটা পিছিয়ে ছিল, আমার কাছে এটা সারপ্রাইজিং লেগেছে যে বসনিয়া বল পজিশনে এগিয়েছিল। শটের ক্ষেত্রেও বসনিয়া 10টা নিয়েছে, ইউএসএ নিয়েছে 8টি। পাসের ক্ষেত্রেও বসনিয়া এগিয়েছিল। ইউএসএ 415টি, বসনিয়া নিয়েছে 446টি। ট্যাকেল 15টি বসনিয়া, 12টি হচ্ছে যুক্তরাষ্ট্র। তবে একটা বিষয় যে ইউএসএর এই দলটার ক্ষেত্রে একটা যেটা আনন্দের বিষয় যে তারা ক্রিশ্চিয়ান পোলিসিকের ছায়া হয়ে নেই, যে পোলিসিক দলের মেইন ফুটবলার পোস্টার বা সেটা ঠিক আছে, কিন্তু পোলিসিক অফ কালার থাকলেও বাকিরা কিন্তু সবাই ভালো পারফরমেন্স করছে। এই ম্যাচের ম্যাচেরা খেলোয়াড় আমরা দেখাতে চাই মালিক টিলম্যান, তার একটু পারফরমেন্স দেখাতে চাই। তিনি আসলে অবশ্যই তিনি গোল করেছেন এবং তিনি ব্যবধানটা গড়ে দিয়েছেন। একটি গোল করেছেন, টোটাল শট নিয়েছেন 2টি, ট্যাকেল করেছেন 3টি, তার মধ্যে 2টিতেই তিনি সাকসেস ছিলেন, টাচে 66টি এবং টোটাল ক্যারি করেছেন 119.1 মিটার। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে ইউএসএ ডিজার্ভ করে। এবং বাকি যেই দুই স্বাগতিক দেশের কথা জিজ্ঞেস করেছিলেন, সেক্ষেত্রে আমার মনে হয় যে মেক্সিকোর পারফরমেন্সটা কিন্তু অনবদ্য ছিল। যেভাবে মেক্সিকো পারফরমেন্স করছে তাদের পারফরমেন্সটা ততটা কিন্তু মিডিয়ায় হাইপ আসছে না, অন্তত বাংলাদেশের কনটেক্সটে। একদমই তাই। একটু যদি অফ টপিকে যেতে চাই, অফ টপিক বলতে দুদিন পরেই কিন্তু আসলে আর্জেন্টিনার ম্যাচ রয়েছে কেপ ভার্দের সাথে, যেই দলকে আসলে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি শক্তিশালী মানছেন, প্রথমবারের মতো যারা আসলে বিশ্বকাপের মঞ্চে খেলছে। মেসিদের নিয়ে কোনো আপডেট আছে কি আপনার কাছে? মেসিরা কিন্তু এই ম্যাচটা খেলার জন্য, যেহেতু তাদের বেস ক্যাম্প কানসাস সিটিতে, তারা কানসাস সিটিতেই যে কোনো ম্যাচ খেলার পর চলে যাচ্ছেন। তারা ইতিমধ্যেই কিন্তু পৌঁছে গেছেন মায়ামিতে, ইন্টার মায়ামির মেসি যেই খেলেন সেই মেসি শহরে। আমরা একটু ছবি দেখাতে চাই, সেই ছবিটা যে এটা তারা ল্যান্ড করেছে কিন্তু মায়ামি এয়ারপোর্টের ছবি এটা। তো আর্জেন্টিনা দল পৌঁছেছে এবং পৌঁছানোর পরে স্বভাবতই তারা এখানে একটা হিউজ ওয়েলকামও পেয়েছে, কেননা এটা মেসির শহর বললেও কিন্তু ভুল হবে না। তো সেই জায়গা থেকে একটা ওয়ার্ম ওয়েলকাম পেয়েছে এবং চেনা কন্ডিশন, চেনা শহর, সে জায়গায় লিওনেল মেসি বেস্ট পারফরমেন্স করবে সেটাই কিন্তু প্রত্যাশার। এই ম্যাচে মেসির আর্জেন্টিনার একাদশে কিন্তু প্রচুর পরিবর্তন আসবে, যেহেতু তারা সেকেন্ড একাদশ খেলিয়েছে। কিন্তু এর আগের 11-এ, মানে আমরা যদি গত ম্যাচের আগের ম্যাচটা দেখি, অলমোস্ট সেই টাইপের 11-এ থাকবে। তবে এই বিষয়গুলো নিয়ে আমরা আগামীকালকের শোতে আলোচনা করব। তবে আমার পিছনে আরেকটা ছবি দেখাতে চাই, সেই ছবিটা একটু দেখাতে চাই। ছবিটা দেখাচ্ছি এই কারণেই যে এই ছবিটা দেখুন যে এখানে ক্রিশ্চিয়ান রোমেরো সাবস্টিটিউট হয়ে যাচ্ছে এবং ওটামেন্ডি নামছে। এই ম্যাচটাতে আসলে ক্রিশ্চিয়ান রোমেরো, গত ম্যাচের আগের ম্যাচের ঘটনা এটা, ক্রিশ্চিয়ান রোমেরো একটু ইনজুরিতে পড়েছিলেন, তিনি সবশেষ ম্যাচটি খেলেননি। তো সেই জায়গা থেকে একটা দুশ্চিন্তা ছিল যে রোমেরোকে নকআউট পর্বের ম্যাচে পাওয়া যাবে কিনা। তবে পজিটিভ খবর হলো যে রোমেরো ফিট হয়ে উঠেছেন, তিনি দলের সাথে ট্রেনিংও করেছেন। সবশেষ যে ট্রেনিং সেশনটা সেটাতে তিনি ছিলেন এবং আমার কাছে মনে হয় যে কেপ ভার্দের বিপক্ষে রোমেরো শুরুর একাদশেই থাকবেন। রোমেরো যদি না থাকে আমার কাছে মনে হয় আর্জেন্টিনার জন্য একটু প্রবলেমই হবে। আমরা সবশেষ ম্যাচেও দেখেছি যে আর্জেন্টিনার বিপক্ষে জর্ডান কিন্তু গোল করে ফেলেছিল, সেখানে ডিফেন্সিভ একটা ল্যাকিং ছিল। তো রোমেরোর ফেরাটা আসলে স্বস্তির হবে, সেই সাথে লিসান্দ্রো মার্টিনেজ তো থাকবেই তার সঙ্গে ডিফেন্সটা সামলাতে। তো সব কিছু মিলিয়ে আর্জেন্টিনার এই ম্যাচে তো অবশ্যই তারা হিউজ ফেভারিট, তারা বড় জয় পাইবে এমনটাই প্রত্যাশা থাকবে। তো আর্জেন্টিনার আপাতত এটাই আমাদের কাছে সবশেষ আপডেট ছিল। আগামীকালের শোতে আর্জেন্টিনা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো অবশ্যই। নকআউট পর্বে আজ রাতে কার ম্যাচ রয়েছে এবং অ্যাজ ইউজুয়াল আমার জানতে চাওয়া যে আপনার চোখে কারা ফেভারিট থাকবে, যেহেতু আপনি আসলে যেমনটা প্রেডিকশন করেন তেমনটাই তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, আসলে অবশ্যই আমরা দেখাবো দর্শকদের কোন ম্যাচে কারা ফেভারিট সেটাও জানাবো। তবে নকআউট পর্বে কিন্তু এসে প্রেডিকশন করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে, যে কোনো দলে যে জার্মানি যেমন বাদ হয়ে গেল প্যারাগুয়ের বিপক্ষে, একটু কঠিন হয়ে যায়। তবে যাই হোক, আজকের খেলার বিষয়টাতে আসি, আমরা একটু দেখাতে চাই আজকে কার কার খেলা আছে। শুরুতে স্পেনের ম্যাচ, অবশ্যই এই ম্যাচটা আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা ম্যাচ হবে। এই যেই 3টা ম্যাচ আছে তার মধ্যে আমি যদি প্রেফার করি, আমি এই ম্যাচটাই দেখব। স্পেন খুব ডমিনেটিং ফুটবল খেলবে, ইন্টারেস্টিং ফুটবল খেলবে। তবে অস্ট্রিয়া কিন্তু ছেটে কথা বলবে না। আর্জেন্টিনার বিপক্ষে আমরা দেখেছি তারা কতটা কম্প্যাক্ট খেলতে পারে, কতটা টাফ ফাইট দিতে পারে। আমার মনে হয় তারা সেই একই কৌশলেই মাঠে নামবে। তবে স্পেন অবশ্যই ফেভারিট হিসেবে মাঠে নামবে এবং আমি যদি প্রেডিক্ট করি তারা অন্তত 2 গোলের ব্যবধানে তো জেতারই কথা, সেটা 3ও 4ও হতে পারে, সেটা ডিফারেন্ট কেস। তবে আমার মনে হয় অ্যাটলিস্ট তারা 2 গোলের ব্যবধানে তো জিতবেই। তো এখন আমরা
দ্বিতীয় ম্যাচটা নিয়ে আসি, পর্তুগাল এবং ক্রোয়েশিয়া। এই ম্যাচটাতে অবশ্যই পর্তুগাল ফেভারিট আপনি যদি নামের বিচারে বলেন, তবে পারফরমেন্সের বিচারে আসলে পর্তুগালকে ফেভারিট বলার সুযোগ নেই। তারা যেভাবে পারফরমেন্স করেছে, যেভাবে হেরেছে, দৃষ্টিগতভাবে খেলেছে, তাতে আমার মনে হয় দুই দলের 50-50 চান্স। ক্রোয়েশিয়াও যে কোনো সময় ভালো পর্তুগালকে হারিয়ে দিতে পারে, তবে এমন নয় যে ক্রোয়েশিয়াও খুব ভালো ছন্দে আছে। গত বিশ্বকাপের ক্রোয়েশিয়া কিন্তু এই ক্রোয়েশিয়ার নয়। তবে আমি কিছুটা স্লাইড এজে পর্তুগালকে এগিয়ে রাখবো এই ম্যাচটা হবে ভোর 5টায় আগামীকালকে। সুইজারল্যান্ড আলজেরিয়া ম্যাচে অবশ্যই আমি সুইজারল্যান্ডকে এগিয়ে রাখবো। আলজেরিয়া যদিও শেষ ম্যাচটায় দুর্দান্তভাবে তারা ফাইট করে আসলে নকআউট পর্বের জায়গা করে নিয়েছেন টপ 3 টিমে থেকে এসে, কিন্তু সুইজারল্যান্ড এই ম্যাচে অবশ্যই ফেভারিট। সুইজারল্যান্ড খুব পাওয়ারফুল ফুটবল খেলে থাকে এবং তাদের বেশ ভালো কিছু ফুটবলার আছে যারা ইংলিশ প্রিমিয়ার লিগ সহ থেকে শুরু করে ইউরোপিয়ান টপ টায়ারের দলগুলো তো খেলে থাকেন। তো আমার কাছে এটাই ছিল আসলে ম্যাচের প্রেডিকশন এবং টাইমিং। পর্তুগাল নিয়ে কথা বলছিলেন, আসলে পর্তুগাল এবং রোনালদো এবারের বিশ্বকাপে ভক্তদের কেবল হতাশাই উপহার দিয়েছে তারা। এমন একটি ফেভারিট দলের অপ্রত্যাশিত এই পারফরমেন্সের কারণ আপনার কাছে কি মনে হয়? আসলে প্রশ্নটা একটু ডিটেইলে এক্সপ্লেন করে আলোচনার বিষয়। আমি এর আগে একাধিকবার আলোচনায় বলেছি, আমি দু একটা প্রতিবেদনও তৈরি করেছি যে এই টিমটার মধ্যে বন্ডিং নেই। এই একটা যদি ফুটবলকে আপনি পজিশন হিসেবে আমরা কাভার করি, রাইট ব্যাক, লেফট ব্যাক, মিডফিল্ডার, ডিফেন্ডার, সব পজিশনে তাদের এক্সট্রা অর্ডিনারি ফুটবলার আছে। তারা যদি তাদের সেই নামের বিচারে পারফরমেন্স করতে পারতো, তারা কিন্তু ফাইনালের দাবিদার থাকতো বা ট্রফির কন্টেস্টার থাকতো। তবে এই দলটাতে প্রবলেম আছে। মেইন প্রবলেম হচ্ছে তাদের টিম বন্ডিং, তাদের একে অন্যের প্রতি ট্রাস্ট নেই। খেলা দেখেই সেটা স্পষ্টভাবে বোঝা যায়। আমি গত ম্যাচের একটা সিচুয়েশন দেখেই বোঝাতে চাবো যে তাদের বিশেষ করে ব্রুনো ফার্নান্দেস, তাদের যে মেইন কি প্লেয়ার, প্লে মেকার, তার সঙ্গে রোনালদোর মধ্যে একটা দূরত্ব আছে বলেই মনে হয়। আমি কোনো ভেতরের খবর জেনে বলছি না, খেলা দেখে মনে হচ্ছে। একটা ছবি দেখাতে চাই, আমি ইনফ্যাক্ট দুটো ছবি দেখাবো। এই সুইডেনের বিপক্ষে তাদের এই ম্যাচের একটাতে দেখুন, যেই ফুটবলারটার পায়ে বল, মাঝখানে আমার আঙুলের সোজায় দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ব্রুনো ফার্নান্দেস। তার পায়ে বল আছে। আপনি যদি তার পাসিং এরিয়াটা দেখবেন, ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু দেখার পর রান শুরু করেছে অলরেডি এবং তিনি অন সাইডে আছেন এবং তার সামনে দেখুন একটা সার্কেল করে একটা স্পেস রাখা হয়েছে, তার সামনে কত বড় একটা জায়গা আছে। এই জায়গা থেকে নিশ্চিতভাবে এটা যে কোনো ফুটবলারই যদি থাকে, তার স্ট্রাইকারকে তিনি একটা থ্রু পাস দিয়ে খুঁজে নেবেন। সেটা লিওনেল মেসিকে হোক, সেটা ভিনিসিয়াসকে হোক, সেটা যে এমবাপ্পে হোক, যে কোনো দলের একটা ফুটবলারই এই পাসটা একদম 100% যৌক্তিকভাবে, সেটা রোনালদো ছাড়া আর কোনো বিকল্প অপশন হতে পারে না। কিন্তু ব্রুনো ফার্নান্দেস এখানে কি করলেন, একটু পরের ছবিটা আমরা দেখাতে চাই। পরের ছবিটাই দেখলে স্পষ্ট হবো যে ব্রুনো ফার্নান্দেস কি করলেন। পরের ছবিটা একটু যদি দেখেন, ব্রুনো ফার্নান্দেস কিন্তু বলটা ক্লিয়ার করেছে। রোনালদো দেখুন দাঁড়িয়ে আছে, কেননা রোনালদোর পায়ে কিন্তু বল নেই। একদম বাম পাশে কর্নারে দেখুন 11 নম্বর জার্সিধারী জোয়াও ফেলিক্স। তো তিনি রোনালদোকে থ্রু বলটা না দিয়ে, একদম স্কোরিং একটা অপরচুনিটি না হয়ে, তিনি ওয়াইডে বলটা জোয়াও ফেলিক্সকে দিয়েছেন। এখন ফেলিক্সের হাতে কিন্তু পাসিং কোনো অপশন নেই। আপনি যদি দেখেন, তিনি রোনালদোকেও খুঁজে পাওয়ার জন্য তার অ্যাঙ্গেলটা খুব টাইট এবং রোনালদো রানটা থামিয়ে দিয়েছে, কেননা তিনি হতাশ হয়ে গেছেন। এখন ঘুরিয়ে তাকে পুনরায় ব্যাকপাস দিতে হবে বা একেবারেই রাইট চ্যানেলে তাকে শিফট করতে হবে। তো এই যে কথাটা আমি বলছিলাম, তাদের টিম বন্ডিং একদমই নেই। তারা রোনালদোকে কেন পাস দিতে চায় না, অনেক সময় দেখি আবার দেয়, একেবারেই যে দেয়া যায় না আমি জানি না। হয় তার স্টুপিড গেম সেন্স, আর নয়তো তিনি রোনালদোর সঙ্গে ব্রুনো ফার্নান্দেসের কোনো একটা ঝামেলা আছে। যেই ব্রুনো ফার্নান্দেস ম্যানচেস্টার ইউনাইটেডে খেলে, পর্তুগালের জার্সি গায়ে দিলে সেই ব্রুনো ফার্নান্দেস তিনি আর থাকেন না। এটা অজানা এক ব্রুনো ফার্নান্দেস। আরেকটা বিষয়, আরেকটা সমস্যা একটু আইডেন্টিফাই করতে চাই। আরেকটা ছবি আছে, এর পরের ছবিটা আমরা একটু দর্শকদেরকে যদি দেখাই। পর্তুগালের মিডফিল্ড কিন্তু বিশ্বসেরা, ইভেন স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল, যে কোনো দলের চেয়ে সেরা। আপনি যদি নামগুলো দেখেন, জোয়াও নেভেজ আছে, ভিতিনিয়া আছে, ব্রুনো ফার্নান্দেস আছে এবং তাদের যে সাবস্টিটিউট বেঞ্চ, আপনি দেখেন এখানে ভিতিনিয়ার পায়ে বল, সার্কেল করে যে ফুটবলারটা আছে 23 নম্বর জার্সিধারী, তিনি ভিতিনিয়া। এইখান থেকে তার পাসিং রেঞ্জগুলো দেখুন, কতগুলো জায়গা আছে। আপনি রাইট চ্যানেলে একদম টপে যদি খেয়াল করে দেখুন, এক ফুটবলার হাত উঁচু করে দাঁড়িয়ে আছে। খুব সম্ভবত পেদ্রো নেতো বা জোয়াও ক্যানসেলোর যে কোনো একজন হতে পারে, আমার দেখে তাই মনে হচ্ছে। আপনি যদি দেখেন, তার সামনে এখানে ব্রুনো ফার্নান্দেসও আছে, জোয়াও ফেলিক্সকেও তিনি পৌঁছাতে পারেন এবং রোনালদোও কিন্তু একটা রান নিয়েছেন তার সামনে যে ফাঁকা স্পেসটা আছে, থ্রু পাস দিলে ঠিক রেফারির সামনে সেই জায়গা থেকে। তো স্বাভাবিকভাবেই এইটাই কিন্তু পাসিং হওয়া উচিত। তিনি যেহেতু একজন ক্রিয়েটিভ প্লেমেকার, এখান থেকে তিনি বলটা সামনের দিকে নিয়ে যাবেন, প্রতিপক্ষ ডেরায় আক্রমণ করবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু ভিতিনিয়া
কি করলো আমরা একটু পরের ছবিটা দেখাতে চাই। সেটা আসলে অলমোস্ট শকিং। তিনি ওই পাসিং অপশনটা কোনোটা ইউটিলাইজ করলেন না। আপনি দেখেন সামনে 4টা ফুটবলার একই লাইনে দাঁড়িয়ে আছে। ইনফ্যাক্ট তিনি বাম পাশে 25 নম্বর দেখতে পাচ্ছেন কিনা, নুনো মেন্ডিস, তাকেও দিতে পারতেন, কিন্তু তিনি না করে তিনি রাইট সাইডে, আমি যে সোজা লাইনটা দিয়েছি সেখানে তার ডিফেন্ডারকে পাস দিয়েছেন। তো এভাবেই আসলে পর্তুগাল তাদের গেমটাকে কিল করছে। আমাদের কাছে আরেকটা ছবি আছে, সেটা ছবি দিয়েই আমি একটু চেষ্টা করব বোঝানোর। এই জায়গাটায় দেখুন তাদের পজিশন অ্যাওয়ারনেস কতটা পুয়ার। তারা সুইডেনের বিপক্ষে আক্রমণে এসছে, তারা দেখুন একই চ্যানেলে একই পাশে কিভাবে দাঁড়িয়ে আছে, একটা জোনের মধ্যে মার্ক করা আছে। আপনি যদি ওদের আক্রমণ ভাগে যেতে চান, 8 নম্বর জার্সিধারী ব্রুনো ফার্নান্দেস তিনিও ঢুকতে পারেন। ভিতিনিয়া 23, তিনি কেন এই জায়গায় দাঁড়িয়ে আছেন? তিনি তো একটু এগিয়ে যদি রেফারির জায়গাটাতেও নিতেন তাহলে কিন্তু তার জন্য একটা পাসিং চ্যানেল, তারা ফরওয়ার্ড পাসে এগিয়ে যেতে পারতো। তিনি পেলে এই পাশে জাও ফেলিক্স সামনে ছিলেন, রোনালদো ছিলেন। তো কেন জানি এই পর্তুগাল দলটা বড্ড অচেনা। তারা ক্লাবে যেই ধরনের ফুটবল খেলে থাকেন সেই ফুটবলটা তারা এখানে খেলছেন না। টিম বন্ডিংটা আসলে কতটা জরুরি ফুটবলের ক্ষেত্রে সেটা আসলে পর্তুগালকে দেখলেই বোঝা যাচ্ছে, এবং আপনার এক্সপ্লেনেশনে সেটা কিন্তু একদম পরিষ্কার হয়ে উঠেছে। হাসিনুর, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে আমাদেরকে সব ইনফরমেশন দেওয়ার জন্য। বিশ্বকাপে ব্রাজিলের বড় প্রতিপক্ষ হয়ে উঠেছে ইনজুরি। একটা করে পর্ব শেষ হচ্ছে আর একজন করে ছিটকে যাচ্ছেন চোটের কবলে পড়ে। দীর্ঘ এই ইনজুরির মিছিলে সবশেষ নাম লুকাস পাকেতা। চোটের কারণে বিশ্বকাপটাই শেষ হতে বসেছে এই সেলেসাও তারকার। আর ব্রাজিলের মিডফিল্ডে তৈরি হয়েছে বড় শূন্যতা। কৌশলে পরিবর্তন আনতে বাধ্য হচ্ছেন কোচ কার্লো আনচেলোত্তি। যখনই খোলস ছেড়ে চেনা ছন্দে ফেরার চেষ্টা, ঠিক তখনই আসে দুঃসংবাদ। একবার নয়, দুবার নয়, এমনটা হচ্ছে বারবার। বলছি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের কথা। বিশ্বকাপে ইনজুরি এখন সবচেয়ে বড় আতঙ্ক সেলেসাওদের, যে মিছিলে সবশেষ নাম লুকাস পাকেতা। শুরুটা হয়েছিল বিশ্বকাপের আগে। চোটের কারণে সেলেসাও স্কোয়াড থেকে ছিটকে যেতে হয় রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগোকে। সেই হতাশা কাটতে না কাটতে আসে তার চেয়েও খারাপ সংবাদ। আসর শুরুর আগে কাফ মাসলের ইনজুরিতে পড়েন দেশটির সর্বোচ্চ গোলদাতা ও সেরা তারকা নেইমার। তবে দলের সঙ্গে থেকে নামেন নিজেকে ফিট করার লড়াইয়ে। গ্রুপ পর্বের প্রথম 2 ম্যাচ মরক্কো ও হাইতির বিপক্ষে ছিলেন দর্শক হয়ে। তবে সমর্থকদের স্বস্তি দিয়ে বিশ্বকাপে নামেন গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে। নেইমারের ফেরার ম্যাচে আসে নতুন ইনজুরির খবর। আত্মবিশ্বাস ফিরে পাওয়ার ম্যাচে হ্যামস্ট্রিং এর চোট ছিটকে দেয় বার্সেলোনা তারকা রাফিনিয়াকে। দলের মেডিকেল টিমের অধীনে চলছে ফিট হওয়ার লড়াই। ব্রাজিলের মনোবল ভেঙে দেওয়ার সবচেয়ে বড় খবরটি আসে নিঃসন্দেহে নকআউটে জাপানের বিপক্ষে ম্যাচে। স্বস্তির জয়ে রাউন্ড অফ 16-এ পা রাখলেও ইনজুরি কেড়ে নেয় লুকাস পাকেতাকে, যা বড় শূন্যতা তৈরি করেছে সেলেসাওদের মিডফিল্ডে। রাফিনিয়ার শূন্যতাটা রায়ানকে দিয়ে পূরণ করা সম্ভব হয়েছে, কিন্তু লুকাস পাকেতার জায়গায় কে খেলবেন? সবশেষ জাপানের বিপক্ষে পাকেতার ইনজুরির পর তাকে উঠে নেওয়ার পর সেই জায়গাটায় খেলেছেন এন্ড্রিক। তিনি আক্রমণ ভাগের ফুটবলার। তার মানে এটা একদম স্পষ্ট যে লুকাস পাকেতা বা মিডফিল্ডের এই জায়গাটায় একটা বড় ধরনের শূন্যতা আছে ব্রাজিলের। এবং ক্যাসিমিরো, ফ্যাবিনিও তারা কিন্তু হোল্ডিং মিডফিল্ডে খেলে থাকেন। অ্যাটাকিং মিডফিল্ডে লুকাস পাকেতার বিকল্প আসলে কে হবেন বা সেই বিকল্পটা ব্রাজিল দলে আছে কিনা সেটা একটা শঙ্কার বিষয়। এবং এই কারণে কোচ কার্লো আনচেলোত্তিকে তার ফরমেশন বা কৌশলে পরিবর্তন আনতে হচ্ছে। 4-3-3 ফরমেশনে তারা যে ছন্দে ফিরেছিল, যে সাফল্য পেয়েছিল, সেই জায়গাটায় শুধুমাত্র মিডফিল্ডের শূন্যতার কারণে এখন হয়তো ব্রাজিলকে ম্যাচ খেলতে হতে পারে 4-1-2-3 ফরমেশনে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, যুক্তরাষ্ট্র। আর এই ছিল রোড টু নিউ ইয়র্কের আজকের পর্বে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।